হ্যালো গাইস, রয়্যাল ডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি তোমাদের ক্লাস 12 এর রায় মার্টিনের বায়োলজির 3 নম্বর মডেলটা নিয়ে। তো দেখা যাক এই সলিউশনটা। আমরা দেখবে 1 আর 2 নম্বরের মডেলের সলিউশন আগে দিয়ে দিয়েছি, এইবার 3 নম্বর মডেলটা দেখবো আমরা। দেখা যাক প্রথম কোশ্চেনটা কি বলেছে। দেখো, বলছি নিষেক ছাড়াই অযৌন জনন পদ্ধতিতে রেণুধর কোষ থেকে ভ্রূণ সহ বীজের উৎপাদন হওয়ার প্রক্রিয়াকে কি বলেন? একটা কথা বলে দিয়ে মনে রাখবে, এখানে যখনই আমাদেরকে এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে অযৌন জনন অথবা অথবা এখানে যদি কখনো অঙ্গজ জননটা দেয়, কি বললাম, কখনো অঙ্গজ জনন দেয়, সব সময় তার অ্যান্সার অ্যাপোমিক্সিস দেব। কি বললাম? অ্যাপোমিক্সিস। তাহলে পার্থেনোজেনেসিস মানে অপুংজনিত অ্যান্সার কখন দেবো? ওখানে এই দুটো ওয়ার্ড উল্লেখ থাকবে না, মানে অযৌন অযৌন আর অঙ্গজ, এই দুটো কথা যদি উল্লেখ না থাকে তখন অ্যান্সার কি দেবো? পার্থেনোজেনেসিস। বাকি পুরোটা একই বলবে, শুধু এই দুটো ওয়ার্ড উল্লেখ থাকবে না। এই দুটো ওয়ার্ড যদি উল্লেখ থাকে তখন তার অ্যান্সার সবসময় কি? অ্যাপোমিক্সিস। তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যাপোমিক্সিস। দুয়েরটা কি বলেছে? একটা পর্যায়ক্রম করতে বলেছে দিনিসেকে, বলছে আগে পরে সাজাতে বলেছে। দেখি কোনটা আগে। প্রথমে বলছে ভ্রূণস্থলীর ভিতরে পরাগনালীর প্রবেশ, তারপরটা বলছে পরাগনালিকার সৃষ্টি, তারপরে ভ্রূণের বৃদ্ধি, তারপরে পরাগরেণু গর্ভমুণ্ডের সঞ্চারণ, তারপরে জাইগোট ও শস্য নিউক্লিয়াস গঠন। আমি এইটুকু বুঝতে পারছি যে ভ্রূণের বৃদ্ধি সবার লাস্টে হবে। ভ্রূণের বৃদ্ধি মানে সবার লাস্টে। তাহলে প্রথমে পরাগরেণুটা গিয়ে করে গর্ভমুণ্ডে পড়বে। তাহলে 1 নম্বর এইটা হবে, এইটা একে হবে। 2 পরাগনালিকার সৃষ্টি, এইটা হবে। 3 পরাগনালিকার সৃষ্টি হলে ভিতরে প্রবেশ করবে, তার মানে এইটা কতই হবে? 3। তারপরে জাইগোট আর শস্য গঠন হবে, তাহলে এইটা হবে 4 নম্বরে। আর 5 নম্বর হবে ভ্রূণের বৃদ্ধি। তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা? সি এরটা। এরপরে দেখবো, দেখো কি বলেছে। কি বলেছে? বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে অটোগ্যামি। অটোগ্যামি মানে একই উদ্ভিদ একই ফুল, একই উদ্ভিদ একই ফুল। দেখো এইটা। তারপরে কি বলছে? গেইটোনোগ্যামি, একই উদ্ভিদ ভিন্ন ফুল, তাহলে গেইটোনোগ্যামি। একই উদ্ভিদ ভিন্ন ফুল মানে দেখো এটা। ক্লিস্টোগ্যামি মানে বদ্ধ প্রকৃতির ফুল, আর এটা একই প্রজাতির ভিন্ন। হয়ে গেল। দেখে নাও তাহলে কোনটার সাথে কোনটা। নেক্সট, এরপর দেখো একটা পিকচার দিয়েছে এখানে। এটা হচ্ছে পরাগরেণু, আমরা বুঝতেই পারছি ভিতরে এগুলো সবসময় পরাগরেণু হয়। বিটা হচ্ছে বহিস্তক, তাহলে এ পরাগরেণু আর বি বহিস্তক। কোথায় আছে দেখো, কোথায় আছে? ডি এর অপশনটা আছে। তারপরে দেখো, একটি সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদে রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 42। ওই উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস ও শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত? নির্ণীত মানে 2n হয়, রেণু মাতৃকোষ মানেও 2n হয়। তাহলে 2n সমান কত দেওয়া আছে? 42। তাহলে এটাও কত হবে? 42। শস্য মানে 3n, মানে n এর মান এখানে কত বেরাচ্ছে? 21। 21, তাহলে 21 ইন্টু 3 মানে কত হবে এটা? 21 ইন্টু 3 মানে হচ্ছে 63 হবে এটা। তাহলে কত কত হবে? 42 আর 63। তাহলে কোনটা অ্যান্সার হয়ে গেল? তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের, দেখো অ্যান্সার হয়ে গেল আমাদের হচ্ছে এরটা। তারপরে অ্যান্টামোফিলি, অর্নিথোফিলি, অ্যানিমোফিলি আর অ্যানথ্রোপোফিলি। তাহলে কোনটা কার সাহায্যে হয় একটু আমরা দেখে নেব। দেখো প্রথমেই বলবো আমাদের যেটা, প্রথমেই বলছে অ্যান্টামোফিলি। অ্যান্টামো মানে কি? অ্যান্টামো মানে হচ্ছে পতঙ্গ, তাহলে এরটা হবে পতঙ্গ। তারপরে বি হচ্ছে অ্যানথ্রোপোফিলি, মানে হচ্ছে মানুষের সাহায্যে পরাগযোগ। অ্যানিমোফিলি মানে হচ্ছে বায়ুর সাহায্যে পরাগযোগ। অর্নিথোফিলি মানে পাখির সাহায্যে পরাগযোগ। আরো এরকম কয়েকটা তোমাদেরকে বলে রাখছি, মনে রাখবে। যদি বাদুড়ের সাহায্যে পরাগযোগ হয় তখন কাইরোপটেরোফিলি, যদি মৌমাছির সাহায্যে পরাগযোগ হয় তখন হাইমেনোপটেরোফিলি, যদি পিঁপড়ের সাহায্যে পরাগযোগ হয় তখন তাকে মির্মিকোফিলি, প্রজাপতির সাহায্যে হলে কি? প্রজাপতির সাহায্য হলে সাইকোফিলি, আর শামুকের সাহায্যে হলে মেলাকোফিলি। এগুলো মনে রাখতে হবে কিন্তু, এগুলো পরীক্ষায় কোশ্চেন দেয়। তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা আমাদের? এইটটা বললাম আমরা কি,
তাহলে অ্যান্টামোফিলি মানে পতঙ্গ, পতঙ্গ মানে তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি বি এরটা। তারপরে দেখো বলছে জননের অন্তর্গত কিন্তু স্ত্রীদেহে অবস্থান, স্ত্রীদেহে থাকতে হবে, স্ত্রীদেহে, এইটাও পুরুষের, এটাও পুরুষের, এটাও পুরুষের, এটা হচ্ছে স্ত্রীদের দেহে থাকে। 8 থেকে 16টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণকে মরুলা বলে, হ্যাঁ এটা সত্য, এটা ঠিক আছে। তারপরে বলছে মরুলা ক্রমাগত বিভাজিত হয়ে ট্রোফোব্লাস্ট না ব্লাস্টুলা তৈরি করে, ট্রোফোব্লাস্ট ব্লাস্টুলার একটা লেয়ার, বাইরের দিকের একটা লেয়ার হচ্ছে ট্রোফোব্লাস্ট, তাহলে এইটা করবে না ব্লাস্টুলা করে, তাহলে এ ঠিক আর ভুল। তারপরে দেখে নাও তারপরেরটা কি বলেছে, একটা উজেনেসিস পদ্ধতি বলেছে, উজেনেসিস পদ্ধতিটাই দেখো পুরো দেয়া আছে, কোনটা কি আমাদেরকে জানতে চেয়েছে। এটাকে বলবো উগোনিয়াম, যেগুলোকে আমরা জার্ম সেল বলে থাকি, উগোনিয়াম, তাহলে বিটা হবে উগোনিয়াম, মনে রাখবে বিটা তাহলে কি হবে উগোনিয়াম। এটা হবে প্রাইমারি উসাইট, উগোনিয়াম মাইটোসিসে ভাঙলে প্রাইমারি উসাইট তৈরি করে, প্রাইমারি উসাইট, তাহলে এটা হচ্ছে প্রাইমারি উসাইট, দেখো একটার সাথে মিলিছে, প্রাথমিক উসাইট, বিটা উগোনিয়াম মিলে গেছে। এবার ডিটা, ডি, ডি হচ্ছে সেকেন্ডারি উসাইট, ডি হচ্ছে সেকেন্ডারি উসাইট, দাঁড়াও 1 মিনিট, ও এইটাকে এ বলেছে, সরি দেখো এটাকে এ বলেছে, এটাকে, এইটাকে যদি এ বলে এ তো প্রাইমারি উসাইট, এ প্রাইমারি উসাইট কোথায় আছে দেখতে হবে, এটা, বি হচ্ছে উগোনিয়াম, সি হচ্ছে, সি হচ্ছে আমাদের, সি, সি হচ্ছে পোলার বডি, সি হচ্ছে পোলার বডি, আর ডি হচ্ছে সেকেন্ডারি উসাইট, তাহলে দেখো সি হচ্ছে পোলার বডি আর ডি হচ্ছে সেকেন্ডারি উসাইট, মানে কি হয়ে গেল তাহলে, আর এইটা হচ্ছে ডিম্বাণু, এইটা ডিম্বাণু, আর এরা হচ্ছে পোলার বডি, মনে রাখবে এরা হচ্ছে পোলার বডি। নেক্সট 10এরটা, হাইলোরনিডেজ অ্যাক্রোজন দানা, জানি এটা আমরা, নিষিক্ত ডিম্বাণু মানে হচ্ছে জাইগোট, ক্যাপাসিটেশন, ক্যালসিয়াম আয়ন, শুক্রাণু লেজ, নিষেক ক্ষমতা অর্জন, তাহলে এটা হয়ে গেল আমাদের। এরপর দেখো একটা তোমাদের শুক্রাণু উৎপাদন দিয়েছে, শুক্রাণু উৎপাদনের প্রাথমিক জার্ম সেলগুলোকে কি বলা হয়, স্পারমাটোগোনিয়াম, সেখান থেকে তৈরি হয় কি প্রাইমারি স্পারমাটোসাইট, সেখান থেকে তৈরি হয় দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেখান থেকে তৈরি হয় প্রত্যেকটা থেকে দুটো করে তৈরি হবে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড স্পারমাটিড, আবার প্রত্যেকটা স্পারমাটিড পরবর্তীকালে কি নামে পরিচিত হবে স্পারমাটোজোয়া, যাকে আমরা বলবো পরিণত শুক্রাণু। আর যদি বলে অপরিণত শুক্রাণুকে কি বলে, মনে রাখবে স্পারমাটিড, কি বলা হয় স্পারমাটিড। তাহলে এখানে দেখে নেবো, তাহলে প্রথমে আমরা কি বললাম স্পারমাটোগোনিয়া, তারপরে আমরা কি বললাম, তারপরে আমরা বললাম স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া, তাহলে অ্যান্সার কি দিয়ে দেবো ডি। বলছি কোলেস্ট্রাম রোগ প্রতিরোধে আইজিএ অ্যান্টিবডি থাকে, হ্যাঁ কোলেস্ট্রামে আইজিএ থাকে, তাহলে এটা হচ্ছে সত্য। লেডিকের আন্তর্কোষ টেস্টোস্টেরন, হ্যাঁ এটাও সত্য। কর্পাস লুটিয়াম এস্ট্রোজেন না, এটা প্রোজেস্টেরন করে, কর্পাস লুটিয়াম কি করে প্রোজেস্টেরন, তাহলে এটা মিথ্যে, এটা ভুল। তারপরে বলছে 45 থেকে 55কে মেনার্কি বলে না মেনোপোজ বলে, তাহলে এটাও ভুল, তাহলে সত্য সত্য মিথ্যা মিথ্যা, তাহলে অ্যান্সার হয়ে গেল কি আমাদের এরটা। পরেরটা দেখবো আমরা, দেখো বলছে এসটিডি যে অনাক্রমতা ধ্বংস করে, টি লিম্ফোসাইট হেল্পার টি কে নষ্ট করে, মনে রাখবে এইডস। এরপর এখানে আরেকটা বলে দিই, মনে রাখবে যত জননগত এসটিডি রোগ হয় তাদের মধ্যে ভাইরাস ঘটিত রোগগুলোকে নিরাময় করা সাধারণত যায় না, গেলেও খুব রেয়ার। নেক্সট, ভারতে জনসংখ্যা বিস্ফোরণের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক, হ্যাঁ অবশ্যই বেড়ে চলেছে, এটার কারণ হচ্ছে উন্নত চিকিৎসা এবং মৃত্যুর হ্রাস, হ্যাঁ এটাও ঠিক, দুটোই সত্য এবং ব্যাখ্যাও দেয়। তারপরে এখানে বলেছে দেখো প্রাকৃতিক পদ্ধতি আছে, ভৌত পদ্ধতি, হরমোনাল পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, তাহলে স্থায়ী পদ্ধতি দেখি কি কি আছে, স্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি দুটোই হয় টিউবেক্টমি আর ভ্যাসেক্টমি, কোন পার্টটাই আছে দেখো সেটাই সঠিক হবে, টিউবেক্টমি এই পার্টটা, হরমোনাল পিল গর্ভনিরোধক, ভৌত কন্ডম, তারপর হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি রিদম পদ্ধতি বা উইথড্রায়াল পদ্ধতি, তার মানে অ্যান্সার কোনটা হবে, সি এরটা অ্যান্সার হবে, ঠিক বলেছিল যেহেতু। দেখো বলছে বিজ্ঞানী মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে আর ওয়াই ওয়াই, ক্যাপিটাল আর ওয়াই ওয়াই,
স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ওয়াই। এইটা অ্যাকচুয়ালি যদি তোমরা দ্বিসংকর জননের রেপ্টিজনের চেকার বোর্ড মানে যেটা 16টার জিনোটাইপ আছে সেটা যদি করো তোমরা দেখবে এগুলো সব একটা একটা করেই আছে, এগুলো সব একটা একটা করে আছে। বোঝার আরো উপায় বলে দিচ্ছি, দেখো এটা বিশুদ্ধ, বোঝার জন্য বুঝবে কি করে চেকার বোর্ড না করে, দেখো এটা বিশুদ্ধ, এটা বিশুদ্ধ, তাহলে বিশুদ্ধ হওয়া মানে আমরা বুঝতে পারছি 1 1 হিসেবে আছে। এইবার দেখো এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা একটা আছে হলুদ সরি গোল কুঞ্চিত, আর একটা দেখো কুঞ্চিত হলুদ, তাহলে অবভিয়াসলি একটা একটা একবার একবার করে আছে, তাহলে জিরো টাইপের অনুপাত কত হবে 1:1:1। নেক্সট, এবার সূত্রের ব্যতিক্রম বলেছে, ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা ব্যতিক্রম, প্লিওট্রপিও ব্যতিক্রম, মাল্টিপল অ্যালিলের ব্যতিক্রম, তার অ্যান্সার হবে কি সবগুলি। দেখো একটা পেডিগ্রি চার্ট দিয়েছে, পেডিগ্রি চার্টটাকে আমরা দেখবো। এখানে নির্ণয় করতে বলেছি কি, দেখো জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3। জেনারেশন 2 তে দেখো রোগটা স্কিপ করে দিচ্ছে, তাহলে আমরা জানি যদি কোনো রোগ স্কিপ করে দেয় সেটা কি হয় রিসেসিভ আর ডমিনেন্ট, সেটা রিসেসিভ আর ডমিনেন্ট হয়, সেটা আমাদের হয় কি, সেটা আমাদের হবে রিসেসিভ, তাহলে প্রচ্ছন্ন হবে, প্রচ্ছন্ন 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 দুটোই আছে, দেখো একটা এক্স লিঙ্ক একটা অটোজোমাল। এইবার জানতে হবে দেখো এখানে আমাদের আক্রান্তকে মহিলাটা, তাহলে মহিলাটার মাধ্যমে কোথায় আসছে ছেলেটার দেহে, মানে এখানে ফিমেল, এখানে বাহক হিসেবে আছে, বাহক হিসেবে ফিমেলেই আছে, আর এখানে মেলে আসছে, তার মানে হিসাবে ক্রিস ক্রস কি মানছে, ক্রিস ক্রস মানলে শর্তটা এরকম হতো মেল ফিমেল মেল অথবা ফিমেল মেল ফিমেল এইরকম হতো যদি ক্রিস ক্রস মানতো, কিন্তু এখানে এফ এফ এম হিসেবে দেখাচ্ছে, তাহলে এইটা হচ্ছে একটা অটোজোমাল, মানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে এ। এর পরেরটা আমরা দেখবো মহিলাদের তুলনায় পুরুষদের দেহে লিঙ্গ সংযোজিত বংশগত রোগের বেশি ঘটে। হ্যাঁ অবশ্যই হিমোফিলিয়া পুরুষদের বেশি হয়, তাহলে এটা সত্য। তারপর বলছে পুরুষদের দেহকোষে একটি এক্স ক্রোমোসোম থাকার জন্য কারণটা একটা থাকে বলে, এটাও কি, এটাও সত্য আর এটাও সত্য, তাহলে উভয়ই সত্য এবং কারণও দেয়, ব্যাখ্যাও দেয়। এবার দেখো, এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ, দেখো টান্নার সিনড্রোম, টান্নারে একটা কমে যাবে মানে জিরোতে আসবে, ডাউনে একটা বেড়ে যাবে, ডাউনে একটা বেড়ে যাবে, তার মানে এইটা হবে। আর ক্লাইনফেল্টারে আমরা জানি 44A + XX/Y, তাহলে এটা মিলিয়ে নিবে কোনটা হবে অ্যান্সার। খণ্ডিতকরণ উৎসেচক আর যুক্তকরণ, খণ্ডিতকরণ করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, কি বললাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, আর মানে যে যুক্ত করে সেটা হচ্ছে সাধারণত লাইগেজ, কি বললাম সেটা হচ্ছে লাইগেজ, মাথায় রাখবে। তাহলে কি হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজটা হচ্ছে কাটে আর যুক্ত করে কি লাইগেজ। এখানে একটা কথা বলে দিই, একে বলা হয় আণবিক কাঁচি আর একে বলা হয় আণবিক আঠা, মনে রাখবে। মা বর্ণান্ধ বাবা স্বাভাবিক, মা বর্ণান্ধ বাবা স্বাভাবিক, ক্রস আউটটা করে নিই C+C আর এইখানটা C+Y, তাহলে এখান থেকে কারা কারা তৈরি হবে C+C+, একটা হবে C+Y, C প্লাস শুধু C আর এটা CY। তাহলে দেখো ছেলেগুলোর মধ্যে একজন স্বাভাবিক একজন আক্রান্ত, ছেলেগুলোর মধ্যে একজন স্বাভাবিক একজন আক্রান্ত, আর মেয়েগুলোর মধ্যে একজন স্বাভাবিক একজন বাহক, একজন স্বাভাবিক একজন বাহক। সকল মেয়ে স্বাভাবিক, হ্যাঁ বলতে পারি স্বাভাবিক বাহক, একে বলতে পারি স্বাভাবিক বাহক। আর একটা বলছে সকল মেয়ে বাহক, না এটা ভুল। অর্ধেক পুত্র স্বাভাবিক অর্ধেক পুত্র বর্ণান্ধ, হ্যাঁ অর্ধেক স্বাভাবিক আর অর্ধেক বর্ণান্ধ, এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি দিয়ে দেবো বি ও সি। বলছে প্রদত্ত কোন উৎসেচক দ্বারা ডিএনএ রেপ্লিকেশনের সময় আরএনএ প্রাইমার সরানো হয়, মনে রাখবে পলিমারেজ 1, একে কনবার্গের উৎসেচক বলা হয়, কি বলা হয় কনবার্গের উৎসেচক। সেন্ট্রাল ডগমায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, আবার রিভার্সে আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে। তাহলে কোনটা বলতে পারি ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, আবার রিভার্সে আরএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, তাহলে এটাকে সেন্ট্রাল ডগমা বলা হয়। এটা মনে রাখবে ডিএনএ থেকে ডিএনএ তৈরির মেথড, মনে রাখবে ডিএনএ থেকে ডিএনএ তৈরির মেথডকে বলা হয় রেপ্লিকেশন,
ডিএনএ থেকে আরএনএ তৈরির মেথডকে বলা হয় কি বলা হয়? এটা ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি আমরা প্রোটিন তৈরি করি তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। আবার আরএনএ থেকে ডিএনএ যদি তৈরি করি তখন সেটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এর জন্য একটা উৎসেচক লাগে যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। কি বললাম? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আর পুরো ঘটনাটাকে আমরা কি বলবো? সেন্ট্রাল ডগমা। দেখো এখানে ডিএনএ এর প্রতিলিপিকরণের ছবি দেওয়া আছে। কোন ছবিটা? আমি একটা তোমাদেরকে ছবি দেখাচ্ছি, ছবিটাকে আগে দেখে নাও একটু। 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, তাহলে এইটা হচ্ছে 5 প্রাইম হবে, উপর দিকে যাবে। আর এইটা হচ্ছে 5 প্রাইম এই কোণে হবে। আর এইটা হচ্ছে 3 প্রাইম হবে, আর এইটা হচ্ছে 3 প্রাইম হবে। তাহলে কোন ঘটনাটা আছে দেখো তো? 5 3 মানে কোনটা আছে? এর সাথে মিলেছে। দেখো এই ঘটনাটা তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, দেখবে। কারণ আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন কোন অভিমুখে ঘটে? 5 প্রাইম থেকে 3 প্রাইম। নেক্সট প্রারম্ভিক কোডন। প্রারম্ভিক কোডন আমরা জানি এ ইউ জি। আর সমাপ্তি কোডন কাকে বলবো? ইউ এ এ ইউ এ জি ইউ জি এ। তাহলে কি হয়ে গেল? তাহলে হয়ে গেল আমাদের 26এরটা ডি। এরপর দেখবো, এরপর প্রোটিন সংশ্লেষের ধাপ তৈরি করতে বলেছে। এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন পদ্ধতি। কি বললাম? এটা আমাদের কি পদ্ধতি? ট্রান্সলেশন পদ্ধতি। তাহলে ট্রান্সলেশনের প্রথমে কি হয়? প্রথমে দেখো কি কি দেওয়া আছে? ইনিশিয়েশন ফ্যাক্টর 30s এমআরএনএ কমপ্লেক্স, তারপরে সাইন্ডাল গার্ডনার সজ্জাক্রম, তারপরে দেওয়া আছে 30s ইনিশিয়েশন কমপ্লেক্স, তারপরে দেওয়া আছে 70s ইনিশিয়েশন কমপ্লেক্স, তারপরে দেওয়া আছে মিথিওনিনের ফরমাইলেশন। প্রথমেই হয় মিথিওনিনের ফরমাইলেশন, তাহলে এটা একদম টপে চলে যাবে। তাহলে এইটা একদম আগে আছে কোনটায়? ডি তে আছে, তাহলে এটা ডি এর অ্যান্সার হবে। তাহলে পরপর সিরিজগুলোকে আমরা সাজিয়ে নিতে পারবো, কারণ প্রথমে মিথিওনিনের ফরমাইলেশন হবে, তখনই হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর যোগ হবে, আর দেন শুরু হবে কি? সাইন্ডাল গার্ডনার সজ্জাক্রম শুরু হবে, এবং তারপর আসবে কে? তারপর আসবে আমাদের 30s ইনিশিয়েশন এমআরএনএ কমপ্লেক্স, তারপরে তৈরি হবে কে? তারপরে হচ্ছে 30s ইনিশিয়েশন, তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে 70s। প্রথমে 30, তারপরে 70, একদম লাস্টে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ডিএনএ এর অ্যামপ্লিফিকেশনে ক্লোনিং করা হয়। কি বলছে দেখো? বলছে ক্লোনিং করা হয়। কি বলছে? ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিতে নমুনা ডিএনএ এর অ্যামপ্লিফিকেশন বা ক্লোনিং করা হয়। পিসিআর এ ডিএনএ এর ক্লোনিং করানো সম্ভব। পিসিআর এ ডিএনএ ক্লোন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, কথাটা দেখো কি বলছে? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ পিসিআর এও তো ক্লোন তৈরি করা হয়, খন্ড 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 পার্ট তৈরি করে প্রোব তৈরি করা হয়। তাহলে এটাও ঠিক এটাও ঠিক, তার মানে কি আমরা বলতে পারি উভয়ই ঠিক। এখানে জাজ করতে বলেছে কোনটা কি। এটা হচ্ছে একটা এমআরএনএ এর পার্ট, এরকম থাকা মানে এটা একটা এমআরএনএ কে বোঝায়। আর এমআরএনএ এতে একটাই আছে, চোখ কান বন্ধ করে আমরা করতে পারি এটা। আর এটা হচ্ছে রিপ্লেস প্রোটিন, আর এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। ঠিক আছে? এই পার্টটা হচ্ছে কি? আরএনএ পলিমারেজ যুক্ত হয় ওখানটায়। তারপরে দেখো কি বলেছে? ওপারেন হ্যালডেনে কি কি ইউজ করেছিল? আমরা জানি মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, জল। মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, জল, লিও বাষ্প। তারপরে বলছে অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি নালীজমি। নালীজমি মানে 2n-2। 2n-2 মানে এটা মনে রাখবে। 2n-1 মানে মনোজমি, 2n-1 মানে ডাবল মনোজমি। নেক্সট, এক পপুলেশন থেকে অন্য পপুলেশনে জিনের স্থানান্তরকে কি বলে? জিন ফ্লো বা জিন প্রবাহ। প্রাচীনতম এ প্রাচীনতম এপে জীবাশ্ম ড্রায়োপিথেকাস। প্রথমে ড্রায়ো, তারপরে রামাপিথেকাস, তারপরে অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো হ্যাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস চীনে পাওয়া গেছিল দুটো জায়গা আছে, একটা জাভা অঞ্চল আর একটা পিকিং অঞ্চল। জাভা অঞ্চলে যে ইরেক্টাস গুলোকে পাওয়া গেছিল সেগুলোকে বলা হয় জাভা মানব, আর পিকিং অঞ্চলে যে মানুষগুলোকে পাওয়া গেছিল সেগুলোকে পিকিং মানব বলা হয়। তারপরে চলে আসে হোমো নিয়ান্ডারথাল, তারপরে চলে আসে ক্রোম্যাগনন, আর যেটাকে আমরা বলি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। আর তারপরটা চলে আসে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স মানে আধুনিক মানুষ, যেটা হচ্ছে আমরা। এই সিরিজটা কিন্তু তোমাদের কোশ্চেনে খুব আসে। তাহলে কি বললাম? ড্রায়োপিথেকাস, প্রথমে ড্রায়োপিথেকাস, তারপরে রামাপিথেকাস, তারপরে অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো হ্যাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস, তারপরে হোমো নিয়ান্ডারথাল, তারপরে ক্রোম্যাগনন, তারপরে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। নেক্সট নেক্সট বলেছে দেখো, তাহলে এটা কি হবে? ড্রায়োপিথেকাস। বলছে ফণিমনসার কাণ্ড ঝুমকলতার আকর্ষণ। আমরা জানি এটা একটা সমসংস্থ অঙ্গ, সমসংস্থ অঙ্গ মানে অপসারী বিবর্তন। তারপরে বলছে দেখো একটা প্রাকৃতিক নির্বাচনের গ্রাফ দেওয়া আছে, এখানে 3টে গ্রাফ হয়। একটা গ্রাফ কিরকম হয়? একটা গ্রাফ হবে সেখান থেকে কিছুটা এরকম ভাবে উঠে যাবে, এটা স্থিতিশীলের গ্রাফ, মনে রাখবে। এরকম একটা আগিয়ে যাবে, এটাকে কি বলবো আমরা?
এইটাকে বলবো আমরা অভিমুখী। কি বলবো এটাকে? অভিমুখী বা ডাইরেকশনাল। আর একটা হয় এটা স্থিতিশীল বা স্টেবিলাইজিং। আর একটা হয় এই গ্রাফটা, এটা ডিসরাপটিভ। এইটা হচ্ছে কি, যেটাকে আমরা বলি বিচ্ছিন্নকারক নির্বাচন, এইটা দ্বারা হয়। তো এইরকম ভাবে আমি কিছু জিনিস আলোচনা করে দেবো তার সাথে সাথে, যেটা তোমাদের খুব সুবিধা হবে। এবং তোমরা দেখতে থাকো, এর পরের মডেলও খুব শীঘ্রই আসছে এবং তোমরা পরের মডেলটার জন্য তৈরি থাকো। এবং তোমরা কিন্তু যখন বই পড়বে তোমরা টপিকগুলোকে একটু ভালো করে ক্লিয়ার করবে, কারণ কিছু জিনিস থাকে যদি সেগুলোকে ক্লিয়ার না করো তাহলে কিন্তু এরকম কিছু কোশ্চেন করতে তোমাদের অসুবিধা হতে পারে। থ্যাংক ইউ।